আংটিটা কিরকম হয়েছে দেখতো। রাজীবের হাতে একটা সোনার আংটি এসে পড়ল। ক্যাটসাই, বলল রঞ্জিত। ঠিক যেমনটি দরকার। রাজীব খুব মন দিয়ে দেখল আংটিটা। আংটিটার মাথায় একটা গাঢ় সবুজ রঙের পাথর বসানো, যেটাকে ঘোরালে মনে হয় একটা সাদা রঙের চোখের মণি যেন চেয়ে আছে। ক্যাটস আই বটে। বাংলায় এটাকে বলে বৈদুর্য মণি, বলে চলল রঞ্জিত। এটার গুণ আশা করি তোর জানা আছে। কেতুর প্রকোপ খণ্ডন করতে এর মতো অব্যর্থ। এটা আসল তো? বাধা দিয়ে জিজ্ঞেস করলো রাজীব। আলবাত, একেবারে খোদ পেলে রোনাল্ডোর দেশ থেকে আনা। নিজের দোকানের উপর টেবিল চাপড় মেরে বলল রঞ্জিত। রাজীব আর চোখে একবার রঞ্জিতের দিকে তাকিয়ে আংটিটা আর একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে রঞ্জিতের হাতে চালান করে দিল। এবার? রাজীবের স্বরে একটা চাপা কৌতূহল, যদিও সে জানে রঞ্জিতের জবাব কি হবে। অন্যের মুখে নিজের প্ল্যান শোনার একটা অদ্ভুত আনন্দ আছে। তাছাড়া বারবার শুনলে কোনো খুঁত থাকলে সেটাও ধরা পড়ে যাবে। এবার আর কি? একটা লাল রঙের মকমলের বাক্সে আংটিটাকে ভরে বলল রঞ্জিত। তুই মিস্টার চৌধুরীকে খবরটা দিবি। উনি দোকানে আসবেন, আমি পট্টিটা পরাবো, আর তারপর রঞ্জিত একটা হাফ কিস্তিমাত মার্কা অদ্ভুত হাসি দিয়ে থেমে গেল। 11টা বাজে। তার জুয়েলারি দোকানে খদ্দের আসতে শুরু করেছে। এরপর আর কথা বাড়ানো যায় না, সুতরাং তাদের এখানে ইতি টানতে হলো। এবং রাজীবও রঞ্জিতের দোকান থেকে বেরিয়ে নিজের অফিসের পথ ধরল। আজ শনিবার, তারা নেই, আর মিস্টার চৌধুরীকে আংটির খবরটা দেওয়ার মতো ভালো দিন আর নেই। যদিও শনিবারের মতো ছুটির দিনে অফিসে যাওয়ার রেওয়াজটা মিস্টার চৌধুরীর আমল থেকেই শুরু হয়েছে। এর আগে যিনি রাজীবের বস ছিলেন, মিস্টার দাশগুপ্ত, তিনি রাজীবের চকোলেট মার্কা চেহারা, ফেনিয়ে কথা বলার অদ্ভুত ক্ষমতা, কিছু অ্যাক্টিং পামিস্ট্রির বিদ্যের কাছে একেবারে বশীভূত হয়ে যান। তাছাড়া তিনি ছিলেন রিটায়ার করার মুখে, তাই রাজীবের ফাঁকিবাজি, একাগ্রতা ও নিষ্ঠার অভাব তিনি বিশেষ গায়ে মাখতেন না। কিন্তু এভাবে তো বেশি দিন চলতে পারে না, এবং তার ফলে মিস্টার দাশগুপ্তের পরে যিনি এলেন, মিস্টার চৌধুরী, তিনি একেবারে কড়া মেজাজের মানুষ। মিস্টার দাশগুপ্তের মতো নিপাট ভালো মানুষ তো ননই। কোনো কাজে ফাঁকি দেওয়া বরদাস্ত করতে পারেন না। রোজ সন্ধে অবধি অফিসেই বসে থাকেন, সম্ভবত একা মানুষ। কাজ ছাড়া কিছুই বোঝেন না। সময় মতো কাজ শেষ না হলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসেন। তার সেন দৃষ্টি এবং ক্ষুরধার বুদ্ধির কাছে অচিরেই রাজীবের ফাঁকিবাজি ধরা পড়ে যায়, এবং মিস্টার চৌধুরীর ধমকানি আর শাসানির চোটে সে হার মানলেও তার একবার দেখে নেব তোকে মনোভাবটা থেকেই গিয়েছিল। রঞ্জিত পোদ্দার রাজীবের ছেলেবেলার বন্ধু, একটু অ্যাডভেঞ্চার প্রিয়। তার বন্ধু সার্কেল খুবই কম, অবশ্যই রাজীব তার মধ্যে অন্যতম। তার একটা কারণ বোধহয় রাজীবের অফিসের দরুন তার অনেক নতুন খদ্দের হয়েছে। যদিও আজ পর্যন্ত রাজীবের এখনকার বস মিস্টার চৌধুরী এখনও তার দোকানে পদার্পণ করেননি। তবে আজ বোধহয় সেই অমোঘ আইন লঙ্ঘন হতে চলেছে।
তার কারণ এই বিশেষ বৈদুর্যমণি খচিত আংটিটা ওর জন্যই করানো। প্রথম রাউন্ডে হেরে গেলেও রাজীব হাল ছাড়েননি। অনেক দিন ধরেই সে মিস্টার চৌধুরীকে নিয়ে রগড় করানোর ধান্দায় ছিল, আর সেই সুযোগটা এসে গেল। অপ্রত্যাশিতভাবে যখন একদিন সন্ধে 6:30টার সময় একটা রিপোর্ট দেখাতে এসে সে খেয়াল করল যে হলুদ রঙের পোকরাজ মিস্টার চৌধুরীর তর্জনী জুড়ে বসে আছে। আগে দেখেছে কি মনে পড়ল তার। তখন থেকেই তার মাথায় একটা প্ল্যান কাজ করতে আরম্ভ করে এবং বেশ কয়েকদিনের মধ্যেই আস্তে আস্তে সে মিস্টার চৌধুরীর সম্বন্ধে তাঁরই কাছ থেকে জানতে আরম্ভ করে। নিজের সম্বন্ধে কে না বলতে পছন্দ করে, মিস্টার চৌধুরীও এর ব্যতিক্রম ছিলেন না। আরও একটা অজানা তথ্য রাজীবের কাছে প্রকাশ পেল। তিনি পামিস্ট্রিতে ঘোর বিশ্বাসী এবং হাত দেখাতে পছন্দ করেন। এই একটি খবর রাজীব লুফে নিয়ে প্রায় চেয়েই ফেলেছিল ওর হাতটা দেখতে, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল। সেটার সময় এখনো আসেনি, সেটা হবে যথা সময়। তার নিজের মনে একটা প্ল্যান দানা বাঁধছে এবং যখন মিস্টার চৌধুরী বললেন যে তিনি একটা ক্যাটস আইয়ের খোঁজ করছেন, তখন তার কাজটা আরও 10 গুণ সহজ হয়ে গেল। অনেক দিন ধরে সে মিস্টার চৌধুরীর হাতে নাকানি চোবানি খেয়েছে। এইবার এই একটি দিনে একটি ঘন্টার রগড়ে সে বেশ কিছুটা মনের ঝাল মিটিয়ে নিতে পারবে। নিজের তৈরি প্ল্যান সম্বন্ধে সে এতই মশগুল হয়ে গেল যে তার একটা নামও দিয়ে ফেলল, বৈদুর্যের বাহাদুরি। প্ল্যানটার কিছুই নয়। রাজীব মিস্টার চৌধুরীকে একটা ভালো জুয়েলারির দোকান সাজেস্ট করবে। বলা বাহুল্য সেটা হবে রঞ্জিতের দোকান। রঞ্জিত যখন তাকে এক বিশিষ্ট জ্যোতির্বিদের কথা বলবে, যিনি তুখোর হাত দেখিয়ে অল্প দিনের জন্য কলকাতায় আসেন এবং ভাগ্যক্রমে এই সময় তারই বাড়িতে রয়েছেন। যেহেতু তার রঞ্জিতের বাড়িতে বহুদিন ধরে আসা যাওয়া, তাই তিনি রঞ্জিতের কথা ফেলতে পারছেন না। মিস্টার চৌধুরী হাজার হোক গণ্যমান্য লোক, তাই তিনি যদি চান তার বাড়িতেও রঞ্জিত জ্যোতির্বিদকে আনার চেষ্টা করতে পারে। সুতরাং তোকে কিন্তু আসতে হবে আমার সঙ্গে, বলল রাজীব যখন সে প্রথম নিজের প্ল্যানটা বাতলালো তার বন্ধুকে। আমি তো জ্যোতির্বিদ, চিনব কি করে তার বাড়ি? বলল রঞ্জিত। সব ভেবে রেখেছিস দেখছি। তবে একটা সিগারেট ধরিয়ে জিজ্ঞেস করলো সে। মক্কেল আসবে তো? 100%, বেশ জোর দিয়ে বলল রাজীব। ওই একটা পয়েন্টে ও একেবারে ঢিলে। আর একটা কথা, রঞ্জিতেরই ধরানো সিগারেটের টান দিয়ে বলল সে, আর যাই করিস হাসিস না। আর আজ 17ই সেপ্টেম্বর সেই প্ল্যানের প্রথম স্টেপ নিতে চলেছে রাজীব। তবে বেশি দিন অপেক্ষা করতে হলো না এদের দুজনকেই। রাজীবের কথা আশ্চর্যজনকভাবে ফলে গেল। শনিবার মিস্টার চৌধুরী রাজীবের কথা শুনলেন। ওদের প্ল্যান মাফিক সন্ধেবেলায় রঞ্জিতের দোকানে এলেন এবং সেখানে রঞ্জিতের চোস্ত সেলস স্টকের দরুন ঠিক হলো যে রঞ্জিত পোদ্দার আচার্য ত্রিপুরানন্দকে নিয়ে পরের রবিবার অর্থাৎ 24শে সেপ্টেম্বর 9টার সময় পৌঁছে যাবে মিস্টার চৌধুরীর আলিপুরের ফ্ল্যাট বাড়িতে। নির্ধারিত দিনে ঠিক 9:05 রঞ্জিতকে দেখা গেল
এক দাড়ি গোঁফওয়ালা লোককে নিয়ে ট্যাক্সি থেকে নামতে। একই আলিপুর পাড়া, তাই রবিবার। রাস্তায় জনপ্রাণীর চিহ্ন নেই। চারদিকে বড় বড় থামওয়ালা সব বাড়ি এবং কিছুটা দূরে একটা বড় ফ্ল্যাট বাড়ি। দুজনেই সেদিকে এগিয়ে গেল। বাকি পথটুকু তারা হেঁটেই যাবে, এটাও রাজীবের প্ল্যান। এই জবরজং পোশাক আর মেকআপে হাঁটলে আচার্য হিসেবে তার অভিনয়টা আরও স্বাভাবিক হবে। আজকে সে প্রায় 1 ঘন্টা ধরে মেকআপ করেছে। চুলের সিথি উল্টো দিকে করে তারপর পিছন দিকে আঁচড়ে 4টে হেয়ার পিন দিয়ে আটকেছে। এমনিতে তার দাড়ি গোঁফ কামানো, চাঁচা ছোলা চেহারা, কিন্তু আজ যেন দাড়ি গোঁফের জঙ্গলে তার মুখে তিল ধারণের জায়গা নেই। আবার কিছু পাকা দাড়িও আছে তাতে। কপালে একটা মস্ত তিলক, চোখে ক্যান্টিলিভার চশমা, গলায় মোটা রুদ্রাক্ষের মালা, পরনে সাদা সিল্কের কুর্তা পাজামা, গায়ে ভুরভুরে অগরুর গন্ধ, একেবারে খাঁটি আচার্য। ভাবতে পারিস, ফিস ফিস করে জবাব দিল রঞ্জিত। তুই আজকে আর রাজীব বসাক নোস, তুই আচার্য ত্রিপুরানন্দ। মিস্টার চৌধুরীর দোতলার ফ্ল্যাটে পৌঁছতে লাগলো 2 মিনিট। খুঁজে পেতে কোনো অসুবিধে হয়নি। উনি ভালোই ডিরেকশন দিয়েছিলেন। তাছাড়া নেম প্লেটে নাম তো আটকানোই আছে। রঞ্জিত একবার ঘড়িটার দিকে দেখে নিল। 9টা বাজতে 1। এরপর রাজীবের দিকে তাকালো সে। রেডি? রাজীবের মাথা নাড়ার সঙ্গে সঙ্গেই রঞ্জিতের তর্জনী কলিং বেলের উপর পড়ল। একটা সামান্য চাপ, কয়েক সেকেন্ডের অপেক্ষা এবং তারপরই ল্যাচকি খোলার আওয়াজের সঙ্গে সঙ্গেই বার্নিশ করা বিশাল কাঠের দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে এক মহিলা, সম্ভবত কাজের লোক। দূরে একটা সোফায় তার সুসজ্জিত ড্রয়িং রুমে বসে আছেন মিস্টার চৌধুরী। পরনে একটা হাফ হাতা সাদা শার্ট আর পাজামা। খুবই সাধারণ বলতে হবে। রাজীব মনে মনে তারিফ না করে পারল না। অফিসে যতই খেকুড়ে মার্কা হোক না কেন, বাড়িতে তো একেবারেই সাদামাটা। কাজের লোকটি দরজা বন্ধ করে বেরিয়ে গেল। রঞ্জিত অবশ্যই বিন্দুমাত্র দেরি করেনি। সে ইতিমধ্যে মিস্টার চৌধুরীর পাশে দাঁড়িয়ে ফিসফিস করে আচার্য সম্বন্ধে মহাভারত রচনা আরম্ভ করে দিয়েছে। নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, দুবাই, সিঙ্গাপুর, সিডনি, সর্বত্র তাঁর গুণমুগ্ধ শিষ্য আছেন। আর নিজের দেশের তো কথাই নেই। তিনি সারা বিশ্ব ঘুরে বেড়ান এবং কলকাতায় এলে আচার্যি মশাই রঞ্জিতের বাড়িতেই পায়ের ধুলো দিয়ে থাকেন। কারো বাড়ি যাওয়া তো দূরের কথা, তাঁর দর্শন পাওয়াও বিরল। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করলে হয়তো তাকে দেখতে পাওয়া যায়। এটা খুবই সৌভাগ্যের কথা যে আজ তিনি রাজি হয়ে স্বয়ং এখানে উপস্থিত। সুতরাং আর দেরি না করে যদি মিস্টার চৌধুরী নিজের দক্ষিণ হস্ত প্রসারিত করেন, তাহলে বকতে পারে বটে রঞ্জিত। রাজীব মিস্টার চৌধুরীর দিকে তাকিয়ে ভাবল, উনি খুব মন দিয়ে রঞ্জিতের কথা শুনছেন মনে হলো। ঠিক এই সময়টাতেই তারও কথা বলা দরকার এবং সেও বিন্দুমাত্র দেরি না করে মিস্টার চৌধুরীর এক পাশে বসে আলতো করে ওর হাতটা নিজের হাতে টেনে নিল। রঞ্জিত যে ব্যাপারটা লক্ষ্য করেছে তাতে সন্দেহ নেই, কারণ সেও চুপ করে গেছে। রাজীবের দণ্ডমুণ্ডের কর্তা মিস্টার চৌধুরীর হাত এখন তারই হাতের মুঠোয়। ঘরে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা, কি যেন একটা খচখচ করছে রাজীবের। সম্ভবত এত অস্বাভাবিক চুপচাপ হয়ে যাওয়াটা।
কলকাতা শহরে ধাতস্থ হতে সময় লাগে। সে নিজের চশমা ঠিক করে নিয়ে মিস্টার চৌধুরীর হস্তচর্চায় মনোনিবেশ করল। চারদিকে চুপচাপ, কোথাও কোনো আওয়াজ নেই, শুধু দূরে কোনো বাড়ি থেকে রবিবারের টিভির তাণ্ডব শোনা যাচ্ছে। শেষে রাজীব মুখ খুলল। তোমার সম্প্রতি কর্মস্থানের পরিবর্তন ঘটেছে, বলল সে মিস্টার চৌধুরীকে লক্ষ্য করে। কাল সারাদিন ধরে প্র্যাকটিস করেছ। এ গলা তার গলাই নয়, একেবারে পাল্টে দিয়েছে সে। এ কাজটার জন্য একবার গলাদা আখ্যাও পেয়েছিল। এইবার দেখা যাবে রিয়াল লাইফে গলাদা হিসেবে তার দৌড় কত। মিস্টার চৌধুরী নির্বাক, অবাক হয়ে তাকিয়ে আছেন তার দিকে। একবার আর চোখে রঞ্জিতকে দেখে নিল রাজীব। রঞ্জিতের দৃষ্টি সামনের দেওয়ালে টাঙানো কাঞ্চনজঙ্ঘার ছবিটার উপর। তার নিচের ঠোঁট কামড়ে ধরা হাসি চাপার প্রাণপণ চেষ্টা। রাজীব আবার মিস্টার চৌধুরীর দিকে তাকালো। তাকে দেখে মনে হচ্ছে যেন তিনি একেবারে হিপনোটাইজড। মিস্টার চৌধুরী নির্বাক, আর তার এক নাগাড়ে কথা বলার অফুরন্ত সুযোগ। তার জীবনে এরকম অদ্ভুত অভিজ্ঞতা এই প্রথম। মিস্টার চৌধুরীর চোখও কি একটা ভাবলেশহীন দৃষ্টি দেখা দিয়েছে? যাই হোক, এসব নিয়ে ভাববার সময় এটা নয়। এসব ভাবতে গেলে এই সুবর্ণ সুযোগ একেবারে মুহূর্তের মধ্যে হাতছাড়া হয়ে যাবে। তাই এক নাগাড়ে গড়গড় করে মিস্টার চৌধুরীর মুখের শোনা কথা আবার তাঁকেই বলে গেল সে। তার কলেজের কথা, হোস্টেলের লাইফ, প্রথম চাকরি পাওয়া, সন্ধেবেলায় ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি, তার পদোন্নতি এবং সর্বশেষে তার এই নতুন চাকরিতে যোগদান। সে যে একটা দুর্দান্ত অভিনয় করে চলেছে তাতে কোনো সন্দেহ নেই, কারণ মিস্টার চৌধুরী একেবারে নির্বাক মুগ্ধ চোখে তার কথা শুনে চলেছেন। আর রঞ্জিত খবরের কাগজের রবিবাসরীয়র আড়ালে নিজের মুখটাকে লুকিয়ে রেখেছে। তার খেয়ালই নেই সেটা ধরেছে সে উল্টো করে। হাসি ঢাকতে সে এতই ব্যগ্র। রাজীবের কনফিডেন্স এখন সপ্তমে। ঠিক যেমনটা চেয়েছিল সেই রকমই ঘটেছে। এবার সে রগড় শুরু করবে মিস্টার চৌধুরীকে নিয়ে, তার আসল খেলার সূত্রপাত। এক মহিলার আবির্ভাব ঘটবে তোমার জীবনে, ধরা গলায় বলে উঠল সে। রাজীব আগেই জেনেছিল যে মিস্টার চৌধুরী অবিবাহিত। কথাটা মেপে বলল রাজীব মিস্টার চৌধুরীর রিয়াকশনের জন্য। তিনি নির্বাক, কোথাও কোনো শব্দ নেই। দূরের সেই টিভিটাও যেন চুপ করে গেছে। একটা মৃদু হাওয়া বইছে চারদিকে, মনোরম একটা আমেজ, মন্থর গতি, গাড়ির আওয়াজ। রাজীবের গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে, কিন্তু সেটা না করে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মিস্টার চৌধুরীর দিকে এবং এইবার ছেড়ে দিল আর একটা দম ফাটানো বিস্ফোরণ। এই মহিলার সঙ্গে যোগাযোগের একটা সম্ভাবনা। রাজীব থেমে গেল। তার কারণ মিস্টার চৌধুরী তার বহু প্রত্যাশিত মুখ এতক্ষণে খুলেছেন। আনন্দে তার মুখ দিয়ে ভালো করে কথা বেরোচ্ছে না। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তাদের। প্রায় পর মুহূর্তেই তার গমগমে গলায় ভরে উঠল সারা ঘর। আর আপনাদের বসিয়ে রাখার জন্য দুঃখিত, এই ভাবিনি বাজারে এত দেরি হয়ে যাবে। সেই কড়া মেজাজের গলা, বলিষ্ঠ বাচনভঙ্গি, কিন্তু পিছন দিক দিয়ে আসছে কেন? ভেন্ট্রিলোকুইজম। নিজের অজান্তে রাজীবের শরীরে একটা কাঁপুনির সঞ্চার হয়েছে।
সে তার হাতটাকে স্টেডি রাখতে পারছে না, তার শরীরের মাসল যেন তার বাগে আর নেই। তবুও অসীম কষ্টের সঙ্গে নিজের ঘাটটা ঘোরালো সে। এর পরের দৃশ্য তার পক্ষে বিশ্বাস করা কঠিন, কিন্তু তা সত্ত্বেও মেনে নিতে হলো, কারণ দরজার সামনে দাঁড়িয়ে আছেন মিস্টার চৌধুরী। পরনে নীল রঙের জিন্স আর একটা ফ্যাকাশে মার্কা পাঞ্জাবি, হাতে দুটো বাজারের থলি, তার ভিতর থেকে পুঁইশাকের কিছুটা অংশ বেরিয়ে আছে। রাজীবের হাত পা অবশ, সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মিস্টার চৌধুরীর মুখে বিগলিত হাসি, কিন্তু সেটা ক্রমশই যেন একটা চেনা চেনা ক্রূর হাসিতে পরিণত হচ্ছে। এর কাছে নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি আছে, না হলে ইনি ঢুকলেন কি করে? কিন্তু রাজীবের এখন সেসব ভাববার সময় আর নেই। তার কাঁপুনির চোটে মনে হচ্ছে তার সমস্ত মেকআপ খুলে আসবে। অগরুর মনোরম ভাব আর মোহময় নয়। মিস্টার চৌধুরী ধীর পদক্ষেপে এগিয়ে আসছেন তার দিকে। নির্ঘাত ধরে ফেলেছেন তিনি রাজীবের বুজরুকি, এবং আচার্য ত্রিপুরানন্দের মুখোশের আড়ালে যে উচ্ছৃঙ্খল রাজীব বসাক লুকিয়ে আছে, এবং তাকে টেনে বার করতে যে তাকে কোনো কসরতই করতে হবে না, এই ভেবেই তার চোখ জ্বলজ্বল করছে। রাজীব হতভম্ব হয়ে দেখল যে তিনি তার দিকে একটা হাত বাড়ালেন। হাত তো নয়, যেন থাবা। সেটা কি তীর বেগে ধাওয়া করে আসছে তার নকল দাড়ির দিকে? এক থাবড়ায় খুলে দেবেন নাকি? রাজীব শেষবারের মতো একটা চেষ্টা করল তার পাটাকে তুলতে। একেবারে অসম্ভব, মনে হচ্ছে পাটার ওজন 1 টন। তাহলে কি? আর ভাবতে পারছে না সে। কার জানি একটা হাতও পড়ে এসেছে তার উপর। রঞ্জিত দুধে ব্যবসাদার, অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে বেগতিক অবস্থার সঙ্গে মোকাবিলা করতে তৎপর। এরপর আর বিশেষ কিছুই মনে নেই রাজীবের। হইচই, হট্টগোল, একটা হ্যাঁচকা টান, যন্ত্রের মতো রঞ্জিতের সঙ্গে দৌড়, একটা নির্বিড়ে ট্যাক্সিতে হেঁচড়ে ওঠা, আর এই সব ছাপিয়ে মিস্টার চৌধুরীর বাজখাঁই হাঁক, পোদ্দার মশাই! বৈদুর্যের বাহাদুরির বাহাদুর সেদিন সারা দিন বিছানায় শুয়ে রইল। বাড়িতে কাউকে কিছু বলার প্রয়োজন নেই, কারণ নাটকে অভিনয় করে সে ক্লান্ত। সারাটা দিন বিছানায় শুয়ে তার মাথার বনবনানি কিঞ্চিত কমল। তখন সে বিকেলে তার এক সহকর্মী কৃষ্ণকে ফোন করে জানিয়ে দিল যে পরের দিন তাকে ছুটি নিতে হচ্ছে। এক ফুটবল ম্যাচ মে মেরা আঙ্কেল স্প্রেন হো গিয়া, কাঁপা গলায় বলল সে। গলা তার তখনও স্টেডি হয়নি। পরের দিন সোমবার 11:30টার সময় ফোন। নির্ঘাত মিস্টার চৌধুরীর। এক্ষুনি ডিটেলস জানতে চাইবেন। কাঁপা কাঁপা হাতে রিসিভার তুলল রাজীব। কিরা? যাক, এটা রঞ্জিত। কি ব্যাপার? স্বস্তির নিঃশ্বাস ছাড়ল রঞ্জিত। ওহ, মক্কেল বটে একখানা। একটু থেমে বলল, আরে তুই যে বুদ্ধদেব হয়ে গিয়েছিলি, তুই ওরকম করলি কেন বলতো? ও তো তোকে প্রণাম করতে আসছিল। রাজীব চুপ। আজ যখন দোকানে এলো তখন আমাকে বলতেই হলো যে আচার্যি মশাই কারুর প্রণাম গ্রহণ করেন না, তাই তড়িঘড়ি প্রস্থান করলেন। উনি কি আমাকে চিনতে? আরে না না, একেবারেই না। তবে হ্যাঁ, আমাকে শাসিয়েছে। তোকে কেন? রাজীব হাঁপ ছেড়ে প্রশ্ন করল। সত্যি বলতে কি, রঞ্জিতের ঘাড়ে চিন্তা পড়াতে তার কিছুটা আরাম হলো। আসলে ওর মুখ বধির ভাইটাকে নিয়ে এরকম করাটা ও একেবারে সহ্য করতে পারেনি। বলেছে এইসব 420 আচার্যকে নিয়ে আমি যেন আর না আসি। ওহ, তাই?
আরে লোকটা দোকানে এসে চেঁচিয়ে মেচিয়ে কেলেঙ্কারি বলছে যে কিরকম জ্যোতির্বিদ, আসল আর জমজের তফাৎ বুঝতে পারে না, তাকে সামনে পেলে তার দাড়ি গোঁফ ছিঁড়ে। রঞ্জিতের বাকি কথা রাজীবের কানে ঢুকলো না, কারণ বিদ্যুৎ ঝলকের মতো একটা ব্যাপার তার মনে পড়ে গেছে। মিস্টার চৌধুরীর যমজ ভাইয়ের হাত ধরে তার খচখচানি লাগার কারণটা, ওর তর্জনী আর কোড়ে আঙুল দুটো। মিস্টার চৌধুরীকে কিস্তিমাত করার আনন্দে খেয়ালই করেনি যে আঙুলগুলো ছিল একেবারে ফাঁকা।